আজকের পর্বের আলোচ্য বিষয় মাইকেল মধুসূদন দত্তর কপোতাক্ষ নদকে কেন্দ্র করে কবির কি মূল ভাবনা প্রকাশ পেয়েছে, সেই সঙ্গে কবিতাটির নামকরণের সার্থকতা, আর সেই সঙ্গে এই কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতা হিসেবে কতটা সার্থক হয়ে উঠেছে। প্রশ্নগুলোর উত্তর কিন্তু কাছাকাছি। মূলত প্রথম দুটি প্রশ্নের উত্তর আমরা একইভাবে উপস্থাপন করতে পারি। চলো আজকে আমরা প্রথম প্রশ্নের উত্তরে যাই, অর্থাৎ কপোতাক্ষ নদকে কেন্দ্র করে কবির কোন মূল ভাবনাগুলো ফুটে উঠেছে কবিতার মধ্য দিয়ে। মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরে যখন ছিলেন তখন এই কপোতাক্ষ নদ নামক কবিতাটি রচনা করেন। এই কবিতার মধ্য দিয়ে মূলত কবির শৈশবের স্মৃতিচারণা, গভীর দেশপ্রেম, এছাড়া এই কপোতাক্ষ নদ নামক নদীকে কেন্দ্র করে বা নদকে কেন্দ্র করে কবির অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। কবি এই কপোতাক্ষ নদকে যে শুধু নদ হিসেবেই দেখেছেন তা কিন্তু নয়। এই নদের প্রসঙ্গে কবি মাতৃস্নেহের এক অমূল্য সম্পদের তুলনা নিয়ে এসেছেন। তাছাড়া প্রবাসের বিশাল ঐশ্বর্যের মধ্যে থেকেও কবির স্মৃতিতে একটা বড় অংশ জুড়ে ছিল এই কপোতাক্ষ নদ। তাই আমরা এই নদীকে কেন্দ্র করে কবির যে মূল ভাবনার দিকগুলি পেয়ে থাকি, তার মধ্যে প্রথমত দেখব কবির নদী কেন্দ্রিক স্মৃতিচারণা এবং ভালোবাসা এখানে স্পষ্ট হয়ে উঠেছে। কবি কবিতায় ব্যক্ত করছেন যে তিনি সর্বদাই এই নদীর স্মৃতিতে বিভোর হয়ে থাকেন। কবিতায় শতত শব্দের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে ওঠে। আবার কখনো কবি ব্যক্ত করছেন যে যখনই তিনি বিরলে বা নির্জনে থাকেন তখন তিনি নদীর কলকল ধ্বনি শুনতে পান। দ্বিতীয়ত আমরা দেখি যে নদীর প্রসঙ্গে কবি মাতৃস্নেহের তুলনা নিয়ে এসেছেন। নদীর জলধারাকে মাতৃর স্তর নিঃসৃত দুগ্ধ স্রোতের ধারা হিসেবে তিনি ব্যক্ত করেছেন। এছাড়াও তিনি বলছেন যে বহু নদ নদী তিনি দেখেছেন ঠিকই, কিন্তু এই কপোতাক্ষ নদ যেভাবে তার স্নেহের তৃষ্ণার নিবারণ ঘটিয়েছে তা তিনি অন্য কোথাও আর আস্বাদন করতে পারেননি। তৃতীয়ত আমরা দেখি যে নদীর প্রতি একাত্মতা বশত কবি এই নদের কাছে আকুতি জানিয়েছেন যে এই নদ যেন কোনোভাবেই তাকে ভুলে না যায়। প্রবাসে থাকাকালীন কবির স্মৃতিতে যেমন এই নদের ভাবনা জাগ্রত হয়েছে বা কবি এই নদের স্মৃতিতে আপ্লুত হয়েছেন, ঠিক একইভাবে যেন নদও কবিকে স্মরণে রাখে। চতুর্থত আমরা দেখব যে কবির এই কবিতার মধ্য দিয়ে এক গভীর দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। কবির শৈশবের শিকড়ের প্রতি প্রবল আকর্ষণ, যা তার মাতৃভূমি, তার প্রতি অকৃত্রিম ভালোবাসাই কিন্তু এখানে এই কপোতাক্ষ নদ কেন্দ্রিক স্মৃতিচারণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। এভাবে আমরা কবিতার যে পরিসরের মধ্যে দেখে থাকি যে কপোতাক্ষ নদকে কেন্দ্র করে প্রবাসে থেকেও কবির মনের মধ্যে নানান ভাবনা জাগ্রত হয়েছে, যাকে কিন্তু ছাপিয়ে গেছে কবির দেশপ্রেম। তাহলে এভাবেই আমরা প্রথম প্রশ্নের উত্তর দেব। ঠিক যেভাবে যা বললাম তার সঙ্গে শেষ একটি লাইন যোগ করতে হবে, বা প্রথমে কিছুটা অংশ তোমাদেরকে সংযোজন করতে হবে যদি এই কবিতার নামকরণের সার্থকতা চাওয়া হয়। তাহলে প্রথমে আমরা কি বলবো যদি নামকরণের সার্থকতা, যে কোনো রচনার নামকরণ থেকে আমরা সেই রচনার যে মূল বিষয় সেটা সম্পর্কে কিন্তু অবগত হয়ে থাকি। এখানে আমরা দেখি যে কবিতার নাম রয়েছে একটি নদীর নাম দিয়ে। এই নদীর নাম থেকে আমরা সরাসরি এটা অনুভব করে ফেলি যে কবি মাইকেল মধুসূদন দত্ত নদীর সঙ্গে খুবই সংলগ্ন ছিলেন। আসলে সাগরদাড়ি গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছিল এই কপোতাক্ষ নদ, যে নদীর সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল, তার বহু সময় অতিবাহিত করেছিলেন এই নদীর তীরবর্তী জায়গাতে, যে কারণে প্রবাসে থাকাকালীন তার স্মৃতিতে এই নদীর
স্মৃতি কিন্তু প্রগাঢ় হয়ে উঠেছে। আর এই নদীকেন্দ্রিক স্মৃতিকে ছাপিয়ে উঠেছে তার, বা নদীকেন্দ্রিক স্মৃতি থেকেই স্পষ্ট হয়ে উঠে আমাদের কাছে তার গভীর দেশপ্রেম। মাতৃভূমির প্রতি প্রবল আকর্ষণ এই নদীকে কেন্দ্র করেই যেন এখানে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আর শেষে কি বলবো, না এই কবির নদীকেন্দ্রিক ভাবনা থেকে আমাদের কাছে কিন্তু আরও স্পষ্ট হয়ে ওঠে কিভাবে কবি প্রবাসে নানান ঐশ্বর্যের মধ্যেও ভুলে যাননি তার মাতৃভূমিকে। মাতৃভূমির প্রতি প্রবল প্রবল আকর্ষণ প্রতিনিয়ত এই নদীকে কেন্দ্র করেই যেন আরও প্রাবল্য লাভ করে চলেছে, যে কারণে এই পাঠ্য অংশটির নামকরণ যে কপোতাক্ষ নদ করা হয়েছে তা কিন্তু সর্বতোভাবে সার্থক। তাহলে এভাবেই আমরা একই উত্তর লিখে শুরুটা শেষটা একটু পরিবর্তন ঘটালে নদীকে কেন্দ্র করে কবির মূল ভাবনার দিকগুলি আর কবিতাটির নামকরণের সার্থকতা উপস্থাপন করতে পারব। তাহলে আমি কিন্তু প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ করে 4টি দিককে এখানে উপস্থাপন করেছি। আবারও একবার জিস্ট করেই বলছি, প্রথমত ছিল কবির যে নদী কেন্দ্রিক স্মৃতিচারণা আর ভালোবাসা। দ্বিতীয়ত আমরা যেটা পাই, নদীর প্রসঙ্গে মাতৃস্নেহের তুলনার আনয়ন। তৃতীয়ত, নদীর প্রতি একাত্মতাবশত নদীর উদ্দেশ্যে কবির আকুতি। চতুর্থত, নদী কেন্দ্রিক ভাবনা থেকে কবির দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এই বিষয়টাকে, এই দিকগুলোই প্রকাশ পেয়েছে, আর এই দিকগুলোই যেহেতু যথার্থভাবে এই নদী কেন্দ্রিক বিষয়বস্তুর মধ্য দিয়ে উপস্থাপিত হচ্ছে, তাই নদী কেন্দ্রিক নামকরণটা কিন্তু এখানে সার্থক। আচ্ছা, এরপরে আমরা আজকে আলোচনা করব এই কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতা হিসেবে কতটা সার্থক হতে পেরেছে। পেত্রাকের সনেটের অনুকরণে যে চতুর্দশপদী কবিতা বাংলায় নিয়ে এলেন মাইকেল মধুসূদন দত্ত, যে চতুর্দশপদী কবিতার তিনি প্রবর্তক বাংলায়, তিনি যথার্থই সনেটের অনুকরণে বা সনেটের নিয়মানুসারে এই কপোতাক্ষ নদ কবিতাটিতে আঙ্গিক গঠন করেছেন। আমরা দেখব যে আঙ্গিক হিসেবে বা গঠনশৈলী হিসেবে এখানে তিনি 14টি লাইনের মধ্যেই তার স্বদেশ ভূমির উদ্দেশ্যে যে ভাবনা, যা কিনা এই কপোতাক্ষ নদকে কেন্দ্র করে প্রগাঢ় হয়েছে, তা স্পষ্টভাবে ব্যক্ত করতে সমর্থ হয়েছেন। তাহলে কবিতার গঠনশৈলীতে আমরা 14টি লাইন পেয়ে থাকি। সেই সঙ্গে 14টি লাইনকে তিনি প্রথম 8টি চরণে অষ্টক এবং দ্বিতীয় 6টি চরণে ষষ্ঠক এই রীতিতে ভেঙেছেন। গঠনশৈলীর দিক থেকে তা কিন্তু সনেটেই আমরা পেয়ে থাকি। কবি শুধু যে বিভাজনটা গঠনশৈলীর দিক থেকেই বজায় রেখেছেন তা নয়, বিষয়বস্তুকেও সেই গঠনশৈলীর মধ্যে যথার্থভাবে উপস্থাপন করেছেন। প্রথম অষ্টকে তিনি নদী কেন্দ্রিক তার স্মৃতিচারণা ব্যক্ত করেছেন, এবং দ্বিতীয় ষষ্ঠকে শেষ 6টি চরণের মধ্যে তিনি নদীর প্রতি আকুতি বা আবেদন বা মিনতি রেখেছেন। এছাড়াও আমরা সনেটের অনুকরণে এই চতুর্দশপদী কবিতাটিতে দেখি যে অন্তানুপ্রাস মানে যে ছন্দ বা মিল, সেটা যথার্থই তিনি বজায় রেখেছেন। প্রথম অষ্টকে দেখা যাবে যে বিষয়বস্তুটি তিনি উপস্থাপন করেছেন, যে বিষয়বস্তুটিকে তিনি উপস্থাপন করতে চেয়েছেন, সেখানে কিন্তু যথাযথভাবে তিনি মিল বজায় রেখেছেন চরণের অন্তে, প্রত্যেকটি চরণের অন্তে। এবং ষষ্ঠকের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই পেয়ে থাকি। সেদিক থেকেও কিন্তু এটি যথার্থ একটি সনেট হয়ে উঠেছে, চতুর্দশপদী কবিতা হয়ে উঠেছে এই কপোতাক্ষ নদ কবিতাটি। তাছাড়া তিনি যে মূলত তার দেশপ্রেম প্রকাশ করার জন্য, তার জন্মভূমির প্রতি যে প্রবল আকর্ষণটাকে ব্যক্ত করার জন্য যে কপোতাক্ষ নদকে আশ্রয় করেছিলেন, বা কপোতাক্ষ নদ একটা ক্ষুদ্র উপকরণ স্বরূপ যাকে কেন্দ্র করে আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে কবির দেশপ্রেম, তা
সুসম্পন্ন করেছেন, তার বহিঃপ্রকাশটাকে সুসম্পন্ন করেছেন এই 14টি লাইনের মধ্যে, যেটাও কিন্তু সনেটের একটা বড় বৈশিষ্ট্য। সেটা আমরা এই কবিতার মধ্যে স্পষ্ট হতে দেখি। তাহলে সর্বতোভাবে আমরা বলতে পারি যে বাহ্যিক গঠনগত দিক এবং কবিতার যে অর্থগত দিক, সব দিক দিয়ে কিন্তু এই কপোতাক্ষ নদ কবিতাটি যথার্থই চতুর্দশপদী কবিতা হয়ে উঠেছে। আশা করছি এই তিনটে বড় প্রশ্ন যদি আমরা এই কবিতার উপর থেকে বুঝে নিতে পারি, তাহলে এখানে আর কোনোভাবেই আমাদের অসুবিধা থাকবে না, যে কোনো ধরনের ঘুরিয়ে ফিরিয়ে বড় প্রশ্ন থাকুক না কেন। বা আমরা বুঝে গেলাম যে পুরো কবিতাটার বিষয়বস্তুর মধ্য দিয়ে কিভাবে কবি তার নিজের মনের যে আকুতি ব্যক্ত করতে চাইছেন, বা মূল উদ্দেশ্যটা কি এই কবিতা লেখার, যে তার গভীর দেশপ্রেম, সেটা কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা যে কোনো লাইন তুলে তাৎপর্য বিশ্লেষণ বা ছোট প্রশ্নের উত্তর দিতে গেলে এই বোধটা কিন্তু সেখানে খুব ভালোভাবে আমাদের ব্যবহার করা সম্ভবপর হয়ে উঠবে।